ইরানের পরিণতির সঙ্গে বালুচিস্তানের স্বাধীনতা জড়িয়ে আছে কেন? ঢাকাকে কেন দ্রুত ক্লোজ মনিটরিংয়ে নিয়ে আসলো ইন্ডিয়ান আর্মি? বাংলাদেশের সীমান্ত উপকূল কি মায়ানমারের দখলে? কেন ঢাকা যুদ্ধকালীন তৎপরতায় তলব করলো মায়ানমারের রাষ্ট্রদূতকে? কিভাবে বাংলাদেশ দ্রুত পৃথিবীর দুই বৃহৎ শক্তিধর রাষ্ট্রের ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হতে চলেছে? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। দেখুন, আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং যেগুলো আপাত হয় মনে হতে পারে যে নয়াদিল্লির সঙ্গে ভারতের সঙ্গে যুক্ত নয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এ সম্পর্কে যদি সতর্ক না হয় নয়াদিল্লি বা ভারত, তাহলে অদূর ভবিষ্যতে বেশ কিছু বড় বিপদ আমাদের জন্য, আমাদের জাতীয় স্বার্থের জন্য তৈরি হতে পারে। অনেকগুলো ঘটনা সামনে আসছে। আবার একটা ঘটনার কথা দিয়ে আমি শুরু করছি। যেমন 2024 সালের জুন মাস, 13ই জুন, ততক্ষণে ইরান এবং আমেরিকার যুদ্ধ কার্যত শুরু হয়ে গেছে এবং যা চলবে আগামী 12 দিন পর্যন্ত। আমেরিকাকে প্রতিরোধ করতে ইরান ততক্ষণে তাদের প্রায় 550 ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় 1000-এর মতো অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে বিভিন্ন মার্কিন ঘাঁটি, তাদের যে এয়ারবেস, ডিফেন্স বেস এবং একই সঙ্গে ইসরায়েলের ওপর। এবং প্রত্যুত্তরে আমেরিকাও হানা দিয়েছে বারংবার। ততক্ষণে আমেরিকা তাদের অপারেশন মিডনাইট হ্যামার তা করে ফেলেছে। তার এয়ারফোর্স, অর্থাৎ আমেরিকার এয়ারফোর্স, নেভি ইরানের বিরুদ্ধে নেমে পড়েছে এবং আমেরিকার তরফে টমহক ক্রুজ মিসাইল, পাশাপাশি তাদের জিবিইউ বাংকার বাস্টার সবই ব্যবহার করা হয়েছে ইরানের বিরুদ্ধে। ইরানের 3টি মিসাইল ফ্যাসিলিটি সেন্টারকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু জুন মাসেই শপথ নেন ট্রাম্প এবং তিনি 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটা বুঝতে পেরেছিলেন যে ইরানকে সরাসরি বা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে ইরানকে কবজা আনতে গেলে যে পরিমাণ আর্থিক ক্ষতি আমেরিকার হবে, সেটা প্রথম সমস্যা আমেরিকার জন্য। দ্বিতীয় সমস্যা, আমেরিকার সারা বিশ্বে ভাবমূর্তিগত ক্ষতি হবে। তাই আর একটা কিছু করতে হবে। সেই কারণে সেই সময় আমেরিকা বা ট্রাম্পের টিম তারা দ্বারস্থ হয় ইসরায়েলের এবং একই সঙ্গে সে সময় কাজ শুরু করে সিআইএ এবং মোসাদ। এবং একটা বিষয় গোয়েন্দারা বুঝতে পারেন যে ইরানকে সরাসরি যুদ্ধে আহ্বান না করে বা সরাসরি যুদ্ধ না করে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যদি সরিয়ে দেওয়া যায়, নিকেশ করা যায় বা তাদের গ্যারেজ করে দেওয়া যায়, কারাদণ্ড দেওয়া যায়, তাহলে ইরানকে অনেকটা কবজায় নিয়ে আসা যাবে। ফলে একটা ক্যামোফ্লেজড ওয়্যার বা একটা প্রক্সি ওয়্যার ইরানের বিরুদ্ধে শুরু করতে হবে, যেটা স্লিপিং মোডে শুরু হবে এবং সেটা শুরু হয়। এবং পরপর একাধিক ঘটনা সামনে আসে যেটা প্রমাণ করে যে সিআইএ এবং মোসাদ একই সঙ্গে এই ঘটনাটা শুরু করেছিল। 2024 সালেই ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি একটি চুক্তির জন্য প্রতিবেশী দেশ আজারবাইজানে গেছিলেন। চুক্তি সম্পন্ন হয়, একটা বাদ সংক্রান্ত চুক্তি ছিল এবং তিনি ফিরে আসছেন। এবং ফিরে আসার সময় ককেসাস পর্বতের উপরে এই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির যে কপ্টারটি, অর্থাৎ হেলিকপ্টারটি ভেঙে পড়ে এবং তার সঙ্গে তৎকালীন ইরানের বিদেশমন্ত্রী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গে আরও 6 জন ছিলেন শীর্ষস্থানীয় আধিকারিক, প্রত্যেকেরই মৃত্যু হয়। আপাতভাবে যে রিপোর্ট উঠে আসে যে প্রচণ্ড কুয়াশা থাকার জন্য ককেসাস পর্বতের উপর তৎকালীন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি ভেঙে পড়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে। সেই তথ্য বলছে যে আজারবাইজানের উত্তর পশ্চিম দিক থেকে ইব্রাহিম রাইসির এই হেলিকপ্টারটি ইরানের দিকে ফিরছিল। সেই সময় একাধিক সূত্র দাবি করছে যে উত্তর পশ্চিম পার্ট থেকে একটা অত্যাধুনিক একটা লেজার বিম সেটি সরাসরি এসে হিট করে এই ইব্রাহিম রাইসির হেলিকপ্টারকে এবং হেলিকপ্টার দুভাগে বিভাজিত হয়ে যায় এবং প্রত্যেকের মৃত্যুকে নিশ্চিত করা হয় ওই লেজার বিমের মাধ্যমে। এবং গোয়েন্দা রিপোর্ট এটাও বলছে যে আজারবাইজান দীর্ঘদিন ধরেই ইসরায়েলের শক্ত সামরিক ঘাঁটি এবং সেখানে ইসরায়েলের যে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ তারা ভীষণভাবে সক্রিয়। ফলে সমীকরণটা অনেকে মেলানোর চেষ্টা করেছিলেন। তারপর আরও একটি ঘটনা ঘটে। সেই ঘটনাটা গুরুত্বপূর্ণ যে ইরানের একটি অত্যন্ত জনপ্রিয় কিন্তু আপাত ফাঁকা রাস্তা, সেই রাস্তায় দীর্ঘদিন ধরে একটি পুরনো গাড়ি, যেটাকে ক্যামোফ্লেজড ওয়েতে রাখা হয়েছিল এবং তার মধ্যে ততক্ষণে লাইট মেশিন গান এবং সেন্সারকে ইনস্টল করে দেওয়া হয়েছিল এবং গোটা প্রক্রিয়াটা করেছিল কোনো একটি দেশের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। লক্ষ্য ছিল ইরানের কোনো একজন টপমোস্ট ব্যক্তি, তাকে নিকেশ করা। এরপর সেই নির্দিষ্ট দিনে যখন HVT অর্থাৎ হাই ভ্যালু টার্গেট ওই ক্যামোফ্লেজড গাড়িটির সংলগ্ন অংশে আসে, তখন এটাকে জাজ করা হয়েছিল, এটাকে জাস্টিফাই করা হয়েছিল হিউম্যানিটেরিয়ান ইন্টেলিজেন্স দ্বারা। এবং যখন ওই HVT ওই গাড়িটির কাছাকাছি আসে, তখন সিগন্যাল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে ওই দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাটি তাদের স্যাটেলাইটের মাধ্যমে এবং খুব দ্রুত নিকেশ করা হয় ইরানের ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। এবার প্রশ্ন, কে সেই ব্যক্তি ছিলেন? যে তথ্য গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে এবং একাধিক
বিষয় তখন পরিষ্কার হয়ে যায়। সেই ব্যক্তি হলেন ইরানের নিউক্লিয়ার সায়েন্সের পথিকৃৎ বা জনক বলা চলে মোহসেন ফখরিজ্জাদ। এবং মোহসেন ফখরিজ্জাদকে যদি নিকেশ করা সম্ভব হয় তাহলে ইরানের নিউক্লিয়ার যে অগ্রগতি বা পারমাণবিক অস্ত্রের যে অগ্রগতি তাকে সম্পূর্ণভাবে প্রতিরোধ বা তাকে প্রতিবন্ধকতা তৈরি করা সম্ভব, যে কারণে পুরো প্ল্যানটা করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সিআইএর পরিকল্পনায় পুরো বিষয়টা সম্পন্ন করা হয় এবং ইরানের অন্যতম শ্রেষ্ঠ নিউক্লিয়ার সায়েন্টিস্ট তাকে নিকেশ করে দেওয়া হয়েছিল। এই দুটি ঘটনা প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক ভালো নয় এবং যে সময় থেকে ইরানের ক্ষমতায় এসেছেন তাদের ধর্মীয় গুরু খামেইনি এবং সর্বোচ্চ পলিসি মেকার তিনি, সেই সময় থেকে ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ তলানির দিকে ঠেকেছে। ফলে আজই হোক কালই হোক বা যে সময় হোক আমেরিকা ধীরে ধীরে ইরানকে গ্রাস করবে, এটা আমেরিকার ঘোষিত নীতি। এবং সেই কারণে আপনারা দেখবেন যে ইতিমধ্যে ইরানে সেখানকার ধর্মীয় মৌলবাদ বা কট্টরবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন শুরু হয়েছে এবং যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত প্রায় 600-র কাছাকাছি আন্দোলনকারী অনেকেই নিহত হয়েছেন, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। এবং এখনও পর্যন্ত যখন আমরা এই এপিসোড শ্যুট করছি প্রায় 109 জন মতো ইরানের যারা পুলিশ কর্মী বা বিভিন্ন নিরাপত্তা কর্মী তারা নিহত হয়েছেন। অনেকে এর সঙ্গে নেপালের জেনজির আন্দোলনের তুলনা টানতে পারবেন বা অনেকের সঙ্গে আপনারা দেখবেন যে বাংলাদেশে যে জুলাই আন্দোলন হয়েছিল সেই জুলাই আন্দোলনে যেভাবে হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছিল, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, সেই আন্দোলনের সঙ্গে ইরানের বর্তমান যে গণ আন্দোলন অনেকটা মিল খুঁজে পাবেন। এবং এই গোটা আন্দোলনটা অক্সিজেন যোগাচ্ছে এলন মাস্কের ইন্টারনেট ব্যবস্থা স্টারলিংক। এবং তার পাশাপাশি একটা ছবি পরিষ্কার হচ্ছে যে এই গণ আন্দোলন এবং পারিপার্শ্বিক একাধিক ঘটনা ঘটিয়ে ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হয় অ্যারেস্ট করে অথবা তাদের নিকেশ করে গোটা ইরানকে হাতে নেওয়ার চেষ্টা করছে সিআইএ। ইরানের অভ্যন্তরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়, সেখানকার গোয়েন্দা সংস্থা সক্রিয় বা বৈদেশিক একাধিক গোয়েন্দা সংস্থা সক্রিয়, তখন ইরানের যে বহির্ভাগটা সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেখানেও আমেরিকার উপস্থিতি ভীষণভাবে প্রবল, কারণ ইরানকে কার্যত ঘিরে ফেলেছে আমেরিকা। কিভাবে? যেমন ইরানের পশ্চিম দিকে রয়েছে ইরাক, ইরাকে আমেরিকার 11টি বেস রয়েছে। পাশাপাশি ইরানের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে সৌদি, কুয়েত, কাতার সহ একাধিক গুরুত্বপূর্ণ দেশ এবং ইরানের পূর্ব দিকে রয়েছে পাকিস্তান। অর্থাৎ ইরানের 3টে দিকে রয়েছে আমেরিকার প্রবল উপস্থিতি, যা ক্রমশ ইরানকে সংকুচিত করছে। যে কোনো সময় এই সমস্ত ডিফেন্স বেস বা এয়ার বেসকে আমেরিকা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে, যা সাম্প্রতিক সময় আমেরিকা করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের জন্য, যেটা আমি শুরু করেছিলাম, যে একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা যা ভবিষ্যতে দিল্লিকে বিব্রত করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তা হলো ইরান কখনোই ভেনেজুয়েলা নয়। ইরানের স্বাধীনতার সূর্য যদি অস্ত হয়, ইরানকে যদি আমেরিকা গ্রাস করে, তাহলে ভারতের ক্ষেত্রে একটা বড় বিপদ তৈরি হবে। কারণ সেন্ট্রাল এশিয়ায় ভারত যে ব্যবসা করে বা যাবতীয় যে কমিউনিকেশন রাখে সেটা ইরানের মাধ্যমে রাখে। ইরানের একাধিক পোর্টকে ব্যবহার করে, ইরানের সড়কপথ বা আকাশপথকে ব্যবহার করে আমরা মধ্য এশিয়া বা পশ্চিম এশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ককে নিবিড় রেখেছি। যে মুহূর্তে ইরান আমেরিকার হাতে যাবে সেটা বাধাপ্রাপ্ত হবে এবং যে মুহূর্তে ইরানকে আমেরিকা গ্রাস করবে, আফগানিস্তানে ভারতের যে হ্রাস আছে সেই হ্রাস অনেকটা আলগা হবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। একই সঙ্গে ইরানের স্বাধীনতার সূর্য অস্তগামী হলে 3টি দেশ, চীন, ভারত এবং রাশিয়া, এই 3টে দেশের ক্ষেত্রেই বড় বিপদ ঘনিয়ে আসতে পারে বলে একটা বড় অংশ মনে করছেন। কারণ যে মুহূর্তে ইরানে আমেরিকা তার বেস তৈরি করবে, তার সামরিক ঘাঁটি তৈরি করবে, তার প্রবল অবস্থানকে বুঝিয়ে দেবে, সেই মুহূর্তে আমেরিকার পরবর্তী টার্গেটই হবে বালুচিস্তান। বালুচিস্তান হলো একটা বড় খাবারের টুকরো যার লোভে আমেরিকা দীর্ঘদিন তাকে ঘেরার চেষ্টা করছে বিভিন্নভাবে। এবার ইরানে যে মুহূর্তে তারা সামরিক বেস বানাবে সেই মুহূর্তে তারা বালুচিস্তানে থাবা প্রসারিত করবে, এটাই মনে করছেন ওয়ার স্টাডিস্টরা। তাহলে উপায় কি? উপায় এখানে বিশেষজ্ঞরা দুটো স্পেকুলেশনের কথা বলছেন। ওয়ার স্ট্র্যাটেজিস্টরা একাধিক স্পেকুলেটিভ ওয়েতে বালুচিস্তানকে তাদের সুরাহা দেওয়ার কথা বলেছেন। এক্ষেত্রে 71 সালের যে যুদ্ধে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের জন্ম হয়েছিল, সেই মডেলটা অনেকে তুলে আনার কথা বলছেন। কী হয়েছিল বলুন তো সেই সময় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশ, সেখানকার বিদ্রোহী জনগোষ্ঠী, যাদেরকে মুক্তিযোদ্ধা বলা হতো, তারা ভারতীয় সৈন্যের সমর্থন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। এটা ইতিহাসে লেখা রয়েছে, এটাই বলছে ইতিহাস। এবং যদি আমরা বালুচিস্তানের দিকে তাকাই, তাহলে বালুচিস্তানের যে বিদ্রোহীরা, বালুচ বিদ্রোহীরা, তারা দীর্ঘদিন ধরে
পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। বালুচিস্তানের বিস্তীর্ণ অংশে পাকিস্তানের আর্মির আউটপোস্টকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের আর্মির ক্ষেত্রে বালুচিস্তানের একটা বড় অংশ আজকে প্রায় বদ্ধভূমিতে পরিণত হয়েছে এবং নিষিদ্ধ এলাকায় পরিণত হচ্ছে, এখানে পাকিস্তানের আর্মি প্রবেশ পর্যন্ত করতে পারে না, এরকম পরিস্থিতি। সেরকম অবস্থায় এই একটা পদ্ধতি উঠে আসতে পারে বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন, তা হলো যে ভারতবর্ষের সহায়তা প্রয়োজন হতে পারে বালুচ বিদ্রোহীদের, যে কথা বালুচ বিদ্রোহীরা বা বালুচিস্তানের জনগণ বারংবার চিঠি লিখে বিভিন্ন সোশ্যাল সাইটে তাদের বক্তব্য পেশ করেছে। কিভাবে হবে সেটা? এক্ষেত্রে এক্সারসাইজ বুল স্ট্রাইকের কথা অনেকে মনে করতে পারছেন। এক্সারসাইজ বুল স্ট্রাইক কি? এক্সারসাইজ বুল স্ট্রাইকে আমাদের কি হয়েছিল? আমাদের ট্রাইব ফোর্সেস, যেমন আমাদের এয়ারফোর্স, আমাদের নেভি এবং আমাদের আর্ম ফোর্সেস অথবা আর্মি, এই তিনটে বাহিনী একসঙ্গে নেমেছিল এবং তার সঙ্গে আমাদের স্পেশাল ফোর্স এই ট্রাই সার্ভিসের সঙ্গে একই সঙ্গে তারা এই স্পেশাল এক্সারসাইজে অংশ নিয়েছিল এবং আমাদের যে অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং আছে সেগুলো এই গোটা এক্সারসাইজে যোগদান করানো হয়েছিল বা তাদের ডিপ্লয়মেন্ট ঘটানো হয়েছিল। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো বুল স্ট্রাইকে আমাদের প্রিসাইডিং অ্যাটাকিং মুড দেখে চীন ভয় পেয়েছিল এবং এতটাই ভয় পেয়েছিল যে গালওয়ানের চীন থমকে দাঁড়িয়েছিল, আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন। ঠিক সেভাবেই চীনের মতো প্রবল ক্ষমতা সম্পন্ন দেশকে আমরা থামিয়েছিলাম। আমাদের আর্মির রণংদেহী, আমাদের এয়ারফোর্সের রণংদেহী এবং নেভাল অফিসারদের রণংদেহী মূর্তি থেকে চীন থমকে গেছিল। ফলে চীনের মতো প্রবল ক্ষমতা সম্পন্ন দেশ যদি থমকে দাঁড়ায় তাহলে পাকিস্তান তো দেউলিয়া, কার্যত একটা ভিখিরি রাষ্ট্র, যাদের প্রত্যেকটি যন্ত্রপাতি, যাদের ওয়্যার ইকুইপমেন্টস, ফাইটার জেটের জন্য হাত পাততে হয় আমেরিকা অথবা চীনের কাছে। ফলে এটা সম্ভব এবং এটা সম্ভব বলেই বিশেষজ্ঞরা বলছেন যদি আমাদের তরফে একটা সহায়তার পরিবেশ তৈরি করা যায়, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটির কথা মাথায় রেখে, তাহলে যদি বালুচিস্তান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে, তাদের কাঙ্ক্ষিত জয়কে হাতে পায়, সেক্ষেত্রে যদি ইরানকে কবজা করেও না আমেরিকা, সেক্ষেত্রে খুব সমস্যা ভারতের হবে না। কারণ বালুচিস্তানের মাধ্যমে আমরা সেন্ট্রাল এশিয়া এবং পশ্চিম এশিয়া এবং তার পরবর্তী ক্ষেত্রেও যোগাযোগ রাখতে পারবো। এটা একটা স্পেকুলেটিভ ওয়েতে ওয়ার স্ট্র্যাটেজিস্টরা এই ফর্মুলাকে সামনে নিয়ে আসছেন। বালুচিস্তানে মিডিয়াম বা শর্ট রেঞ্জের এই মিলিটারি অপারেশন হবে কিনা তা সময় বলবে, পরিস্থিতি বলবে। আমরা অপেক্ষা করছি গোটা বিষয়টা। কিন্তু ইরানকে গ্রাস করা বা ভক্ষণ করা যে আমেরিকার পক্ষে খুব সহজ হবে না, এটা ওয়াশিংটন ডিসি বুঝতে পারছে। এটা বুঝতে পারছে টিম ট্রাম্পের যারা মাথাবাড়ি লোক, তারা প্রত্যেকেই বুঝতে পারছেন এবং সেই কারণেই ইতিমধ্যে একটা ছবি সামনে এসছে যে বিষয়ে সিআইএ রিপোর্ট পাঠিয়েছে তাদের কর্তাদের কাছে যে এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটা কি? সেটা হলো রাশিয়া ইতিমধ্যে তাদের আইসিবিএম মিসাইল অরেশনিককে রেডি করেছে, কার্যত অন করেছে বলা যায়, এবং অরেশনিকের রেঞ্জ হলো প্রায় 5,500 কিলোমিটার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর বিশেষজ্ঞরা ফলো করে দেখেছেন যে যার আওতায় তাদের ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে আমেরিকার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ শহর চলে আসছে। এক্ষেত্রে ইরানকে গ্রাস করতে হলে রাশিয়ার তরফে যে প্রচণ্ড একটা বাধা আসবে, এটা প্রাথমিকভাবে আমেরিকা বুঝে গেছে, যে কারণে আমেরিকা অনেকগুলো ঘুর পথে গোটা কাজটা করার চেষ্টা করতে পারে বলে একাধিক সমর বিশেষজ্ঞ মনে করছেন। তার পাশাপাশি ব্রিক্সের মঞ্চকে আরও শক্তিশালী করতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, ব্রিক্সের অফিসিয়াল লোগোকে সামনে আনা হয়েছে এবং আরও গুরুত্বপূর্ণ হলো যে আমাদের তরফে এনএসএ অজিত ডোভাল তিনি খুব দ্রুত বেজিংয়ে পৌঁছচ্ছেন এবং সেখানে পৌঁছে চীনা কর্তাদের সঙ্গে, চীনা রাষ্ট্রনায়কদের সঙ্গে বসে এই ওয়ার স্ট্র্যাটেজি এবং এই জিওপলিটিক্সে আমাদের ভূমিকা কী হওয়া উচিত বা তিনটে গুরুত্বপূর্ণ দেশ চীন, ভারত, রাশিয়া, তাদের ভূমিকা কী হবে তার এই গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসতে পারে এবং তিনটে ক্ষেত্রেই, অর্থাৎ যেটা সাংহাই বৈঠক থেকে শুরু হয়েছিল তা আরও ক্লোজ হচ্ছে বলে বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন। এবং তার পাশাপাশি যে তথ্য আপনাদের আগেই বলেছি যে সোকল্ড গণ আন্দোলন ইরানের বুকে শুরু হয়েছে, তাদের দীর্ঘদিনের কট্টর পন্থা নিয়ে তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হয়েছে, তাকে প্রতিহত করার জন্য ইরান কিছু ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছে এবং কিছু সমাধানমূলক ব্যবস্থা তারা নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে যার মাধ্যমে, অর্থাৎ যে সিস্টেমের মাধ্যমে এই সোকল্ড গণ আন্দোলনকে অক্সিজেন জোগানো হচ্ছিল, সেই এলন মাস্কের স্টারলিংক, তাকে ইতিমধ্যেই জ্যাম করতে সক্ষম হয়েছে ইরানের বিজ্ঞানীরা, যেটা খুব বড় সাফল্য ইরানের জন্য বলে মনে করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব বড় ব্যর্থতা বলে একটা বড় অংশ মনে করছেন। একই সঙ্গে আমাদের কমিউনিকেশন কী হবে সেন্ট্রাল এশিয়া এবং পশ্চিম এশিয়ার সঙ্গে, এবং চাবাহার পোর্ট অর্থাৎ ইরানের যে বন্দরটি আমরা ব্যবহার করি সেখানে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে কিনা তা বলার জন্য, বোঝার জন্য ইরানের বিদেশমন্ত্রী দিল্লিতে পৌঁছেছেন। সেখানেও গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা মনে করছেন যে আমেরিকার এই অশ্বমেধের ঘোড়া তা থামাতে পারে মাত্র তিনটি দেশ সারা বিশ্বে, তা হলো রাশিয়া, ভারত এবং চীন। এবং সেই জন্য কি ক্রমশ অদূর ভবিষ্যতে বা খুব দ্রুত বাংলাদেশ একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হবে?
বা ঘুরিয়ে বলা চলে বাংলাদেশকে দ্রুত ব্যাটেল গ্রাউন্ডে পরিণত করা হচ্ছে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ কার্যত আমেরিকা এবং পাকিস্তানের ডিফেন্স বেসে পরিণত হয়েছে এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি নিজেকে বাঁচানোর জন্যই হোক বা যে কোনো কারণে হোক কখনো তিনি তুরস্ক, কখনো তিনি পাকিস্তান, কখনো তিনি আমেরিকার হাতে তামাক খাচ্ছেন এবং সেটা অনেকটাই একাধিক বৈদেশিক গোয়েন্দা সংস্থার নির্দেশ করা হচ্ছে বলে বিভিন্ন রিপোর্ট আমাদের সামনে আসছে। তাহলে যে প্রথমেই বলছিলাম বাংলাদেশ ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হতে চলেছে বা খুব দ্রুত হবে, কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজারের প্রায় 2500 কিলোমিটারের সমুদ্র তট, যা বিশ্বের সবচেয়ে বড় সি বিচ এবং যার অধিকার কার্যত আমেরিকা নিয়ে ফেলেছে এবং যেখানে ইউএস আর্মি এই মুহূর্তে মোতায়েন রয়েছে এবং সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপ। অর্থাৎ এই জিওপলিটিক্সে আমেরিকা তার অবস্থান বোঝানোর জন্য নিজের ঘাঁটি গাড়তে গোটা অংশটা হাতের মধ্যে নিয়ে ফেলেছে, যেটা চীনের একেবারে নাপসন্দ। চীন চাইছে না এখানে আমেরিকা তার বেস তৈরি করুক এবং সে কারণে আপনারা দেখবেন যে বাংলাদেশে একাধিক খুব বড় বড় ঘটনা ঘটেছে বাংলাদেশের সীমান্ত কার্য দখল হওয়ার মুখে, কিন্তু বাংলাদেশের যে মেন স্ট্রিম মিডিয়া বা গণমাধ্যম তারা চুপ করে বসে আছে। কিন্তু চুপ করে বসে নেই ইন্টারন্যাশনাল কমিউনিটি বা গোয়েন্দা রিপোর্টকেও চুপ করিয়ে রাখা যায় না। সেই রিপোর্ট মোতাবেক যে তথ্য আমাদের সামনে আসছে তা ভীষণ চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। তথ্য বলছে বা একাধিক কনফিডেন্সিয়াল রিপোর্ট বলছে যে বাংলাদেশ এবং মায়ানমারের যে সীমান্ত আছে সেখানে কি হয়েছে, সেখানে গত কয়েকদিন এমন কিছু ঘটনা ঘটেছে যা বাংলাদেশকে বিব্রত করেছে, ঢাকার ঘুম কেড়ে নিয়েছে। তাহলে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তবর্তী অংশে এখন খুব দ্রুত ফাইটার জেটের শব্দ যেমন তীব্র হচ্ছে, একই সঙ্গে বাংলাদেশের একদম 0 পয়েন্ট বলা চলে হোয়াইক্যাং সীমান্ত, সেই হোয়াইক্যাং সীমান্তে পরপর ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটছে। সেখানে মায়ানমারের আর্মি অথবা বিদ্রোহী গোষ্ঠীরা একের পর এক ল্যান্ডমাইন পুঁতে গেছে। প্রশ্ন উঠছে যে একটি রাষ্ট্র বাংলাদেশ, স্বাধীন রাষ্ট্র, তার সীমানায় এসে অন্য একটি রাষ্ট্রের সেনা অথবা বিদ্রোহী গোষ্ঠী ল্যান্ডমাইন পুঁতছে কীভাবে? সবথেকে বড় প্রশ্ন এইটা। এবং সেখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ল্যান্ডমাইন বিস্ফোরণে একাধিক বাংলাদেশি নাগরিকের ইতিমধ্যে প্রাণ গেছে। শুধুমাত্র তাই নয়, যখন বাংলাদেশের সীমান্তবর্তী অংশে একের পর এক ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটছে, তখন বাংলাদেশের নাফ নদী, যা মায়ানমার এবং বাংলাদেশকে বিভাজিত করেছে, সেই নাফ নদীর অপর দিক অর্থাৎ মায়ানমার পার্ট থেকে বাংলাদেশের অভ্যন্তরে এসে প্রচুর পরিমাণে গোলা বর্ষিত হচ্ছে অর্থাৎ মায়ানমার থেকে, এবং সেখানকার মেশিনগানের গুলি অহরহ ছুটে আসছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে এবং ইতিমধ্যে এক বাংলাদেশ কিশোরীর সেই ঘটনায় মৃত্যুও হয়েছে। গোটা ঘটনায় কার্যত ঢাকার রাতের ঘুম চলে গেছে এবং তারা দ্রুত মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছেন যে কি হচ্ছে, পরিস্থিতি কোথায় দাঁড়াচ্ছে। এবং সীমান্তবর্তী অংশে এই সমালোচনা উঠে আসছে যে সেখানকার মানুষজন অরক্ষিত হয়ে পড়েছেন, বাংলাদেশ সীমান্তের মানুষ, এবং সেখানে এখনও পর্যন্ত বাংলাদেশ আর্মি এমন কোনো রোল প্লে করেনি বা এমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়নি যাতে সেখানকার সীমান্তবর্তী অংশের মানুষ মনে করতে পারেন যে তারা সুরক্ষিত আছেন। ফলে সমর বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন বা একাধিক ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রশ্ন তুলছে যে আদৌ বাংলাদেশের সীমান্তবর্তী অংশ যা মায়ানমারের সঙ্গে শেয়ার করা হচ্ছে তা সুরক্ষিত আছে তো, তা বাংলাদেশের হাতে বা বাংলাদেশের ডমিনেশনের মধ্যে আছে তো, সেই প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যে কক্সবাজার বা হোয়াইক্যাংয়ের স্থানীয় প্রশাসন অর্থাৎ বাংলাদেশের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দেখেছে যে গোলাগুলো বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে এসে পড়েছে বা যে গুলিগুলো এসছে সেগুলো মোটামুটি সবই চীন দ্বারা নির্মিত। ফলে এখানে একটা ঘুরপথে একটা স্ট্র্যাটেজিকে বা ওয়ার স্ট্র্যাটেজিকে সামনে নিয়ে আসা হচ্ছে। তাহলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন যে মালাক্কা স্ট্রেট, যার মাধ্যমে চীনের অধিকাংশ ব্যবসা হয়, যা চীনের কার্যত লাইফ লাইন, তাকে সুরক্ষিত করার চেষ্টা করছে চীন। এবং ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর, সেখানে আমেরিকা তার উপস্থিতি প্রায় জানান দিচ্ছে এবং চীন সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ করে বলেছে, আমেরিকার নেভিকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছে যে আমেরিকা সেখানে উপস্থিত হলে যুদ্ধ অনিবার্য, অর্থাৎ চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধ অনিবার্য। কিন্তু এখানে সবাই জানেন যে চীনের বুদ্ধি একটু অন্য দিক থেকে প্রবাহিত হয়। একটু ঘুরপথে বললে কূটবুদ্ধিতে চীন একেবারে 100 পাবে। এখানে চীন দক্ষিণ চীন সাগরের সেই অবধারিত যুদ্ধটাকে বোধ হয় তারা বঙ্গোপসাগরের দিকে নিয়ে আসার চেষ্টা করছে, বা ঘুরপথে বললে বা অন্য পথে বললে বলা যায় যে আমেরিকাকে এই অংশ, কক্সবাজারের অংশে তারা এই যুদ্ধে এনগেজ করতে চাইছে। বিশেষজ্ঞরা মনে করছেন চীনের পলিসি হলো এখানে ঘুরপথে যুদ্ধটা করো। কীভাবে? চীনের হাতে তুরুপের তাস হলো মায়ানমারের সরকার, অর্থাৎ সেখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের সেনা
এবং একই সঙ্গে বিদ্রোহী আরাকান গোষ্ঠীও। তাদের মাধ্যমে চীন যদি এখানে ঘুরপথে যুদ্ধ শুরু করে, আমেরিকাকে বাধ্যতামূলক নিজেদের এই অংশকে বাঁচানোর জন্য, নিজের বেস বাঁচানোর জন্য সেই যুদ্ধে এনগেজ হতে হবে, যেটা চীন চাইছে। এবং একই সঙ্গে মায়ানমারের সীমান্তে আমরা আগেই বলেছিলাম দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে রাশিয়ার প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনার। তারা এই দিনটার অপেক্ষাতেই ছিল যে দুটি মূলধারার বৃহৎ শক্তি যদি এখানে যুদ্ধে অবতীর্ণ হয়, তারাও সেখানে অক্সিজেন যোগাবে, অর্থাৎ এখানে একটা বড় ধরনের যুদ্ধ এসক্যালেট করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং সেটা বাংলাদেশের জন্য ভীষণ বিপজ্জনক হবে। তাদের অপেক্ষাকৃত কম ক্ষমতা সম্পন্ন সামরিক বাহিনী, বাংলাদেশের ক্ষেত্রে বলছি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাদের সীমান্তবর্তী অংশ কীভাবে বেহাত হয়ে যাচ্ছে, তাদের সীমান্ত কীভাবে অন্য বা বিদেশি শক্তি গ্রাস করছে, গিলে খাচ্ছে। আমি আমার আগের এপিসোডে বলেছিলাম যে ঢাকা জুড়ে, বাংলাদেশ জুড়ে রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবি এবং চীনা গোয়েন্দা সংস্থা এমএস তারা সক্রিয় হচ্ছে। এবং আপনাদের আগে বলছিলাম যে এখনও পর্যন্ত মায়ানমার বা টেকনাফ বা কক্সবাজার, অর্থাৎ বাংলাদেশ যে সীমান্তরা মায়ানমার বর্ডারকে শেয়ার করছে, সেখানে যারা বাংলাদেশের সেনা রয়েছে বা সেখানকার সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, তারা এখনও পর্যন্ত এমন কোনো রোল প্লে করেনি যাতে এটা মনে হয় যারা সীমান্ত রক্ষার চেষ্টা করছে। অদ্ভুতভাবে চীনের যে মারাত্মক পদক্ষেপ, সে বিষয়ে বাংলাদেশ সেনার একটা বড় অংশ চুপ করে আছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, একাধিক কনফিডেন্সিয়াল রিপোর্ট বলছে, এটা চীনা গোয়েন্দা সংস্থার একটা বড় কিস্তিমাত। তারা বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশকে তাদের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কনভিন্স করতে পেরেছে। সেই কনভিন্স করার জন্যই এখনও পর্যন্ত চীনের এই ঘুরপথের যুদ্ধের যে ঘোষণা, সে বিষয়ে বাংলাদেশ সেনার একটা বড় অংশ জাস্ট চুপ করে আছে। এবং একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থা এই মুহূর্তে সক্রিয় রয়েছে ঢাকা জুড়ে। সেই কনফিডেন্সিয়াল রিপোর্ট আমাদের সামনে আসছে, তাতে আমরা জানতে পারছি যে মোহাম্মদ ইউনুসের যে সিন্ডিকেট পরিবার, সেখানে এখন অন্তর্কন্দল শুরু হচ্ছে মারাত্মকভাবে, এবং অন্তর্কলহ খুবই জটিল। কারণ গোয়েন্দা রিপোর্ট বলছে, যে তথ্য সামনে আসছে তাতে একজন সুন্দরী মহিলাকে ঘিরে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেট পরিবারে শুরু হয়েছে ব্যাপকভাবে একটা অন্তর্কলহ। এবং তা শুরু হয়েছে ভারত বিভাজনের যিনি মূল প্রবক্তা ইউনুস ঘনিষ্ঠ হাসনাত আবদুল্লাহ এবং তার পাশাপাশি যুব জঙ্গি নেতা মাহফুজ আলমের মাধ্যমে। এবং তথ্য বলছে যে নেপালের কাঠমান্ডুর একটি হোটেল থেকে এই ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীকালে হাসনাত আবদুল্লাহ এবং মাহফুজ আলমের মধ্যে কার্যত এখন মুখ দেখা থেকে বন্ধ হয়ে গেছে ওই সুন্দরী তরুণীকে নিয়ে। এবং তথ্য আরও বলছে যে ওই সুন্দরী তরুণী নাকি বিভিন্ন পথ ধরে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন তিনি পাকিস্তান হাইকমিশন অফিসে, এবং সেখানে এই মুহূর্তে তিনি পাকিস্তান হাইকমিশনার আছে, তার সঙ্গে নাকি ওই সুন্দরী তরুণীর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক, যা কার্যত ইউনুস পরিবারের মধ্যে আরও বড় বিভাজন তৈরি করেছে। পদ্মার জল নাকি এতটাই গড়িয়েছে, তা নাকি এই মুহূর্তে যমুনা ভবনের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছে। মোহাম্মদ ইউনুস চাইছেন এই অন্তর্কলহ থামাতে। কেন চাইছেন? মোহাম্মদ ইউনুসের প্ল্যানিং, যেটা সিআইএর প্ল্যানিং বলে একাধিক গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে আসছে, তা হলো তিনি ফেব্রুয়ারির নির্বাচনটা কার্যত খুব একটা চাইছেন না। তিনি মূলত চাইছেন যে ৭১-এর সংবিধানকে বাতিল করে নতুন সংবিধানকে চালু করতে, এবং এখানে ভোটের ফরম্যাট তিনি চাইছেন হ্যাঁ বা নাই, অর্থাৎ ৭১-এর সংবিধান থাকবে কি থাকবে না। সেক্ষেত্রে তিনি তার সঙ্গী করছেন জামাতকে আবার ঘুরপথে সিআইএ সমর্থন করছেন। জামাত প্রধান, তাকে প্রধানমন্ত্রী করে পুরো দেশের ক্ষমতা দখল করতে চাইছেন মোহাম্মদ ইউনুস। একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে যে ইউনুসের এই মতলবটি সামনে আসার পরই একটা ছবি আমরা জানতে পারছি, তাহলে বিএনপি ইউনুসের এই মতকে সমর্থন করছে না। এটা খুব পরিষ্কার ছবি। ইউনুসের এই মতলবটি সামনে আসার পর ঢাকাকে খুব ক্লোজভাবে মনিটরিং করছেন ভারতের সেনাবাহিনীর শীর্ষ কর্তারা বলে আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে যে প্রস্তাব ঢাকার তরফে নয়াদিল্লির কাছে রাখা হয়েছিল যে ইসলামাবাদ বা করাচি থেকে বিমান ভারতের ওপর দিয়ে ঢাকায় পৌঁছবে, তাতে পত্রপাঠ না বলা হয়েছে। এবং আমাদের তরফে কোনো এনওসি এই রুটে দেওয়া হয়নি, অর্থাৎ বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদ পর্যন্ত যে রুটটি চালুর কথা বলা হয়েছিল তাতে ভারত এনওসি দেয়নি। ফলে শ্রীলঙ্কার নিচ থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার ঘুরে সেই বিমান পৌঁছবে ইসলামাবাদ থেকে ঢাকায়। এখানেও গুরুত্বপূর্ণ বিষয় আছে, যদি ইসলামাবাদ থেকে সেই বিমানে জঙ্গি বহন করা হয় এবং তা কোনোভাবে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের আশেপাশেও চলে আসে, তাহলে সেটিকে শাটডাউন করতে আমাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না। এবং এই তথ্য ইতিমধ্যে ঢাকা জেনে ফেলেছে। এবং সেই রণংদেহী মূর্তি, আমাদের সেনাকর্তাদের রণংদেহী মূর্তি জানার পরেই যে তথ্য আমরা জানতে পারছি যে ঢাকার তরফে বা বাংলাদেশ সেনার তরফে ভারতীয় সেনার সঙ্গে বারে বা আমাদের সেনাকর্তাদের সঙ্গে বারংবার যোগাযোগ করা হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের একাধিক চ্যানেলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে ভারত কোনো দৃঢ় সিদ্ধান্ত এক্ষেত্রে না নেয়। কারণ তুরস্কের সঙ্গে ঢাকার সামরিক যোগাযোগ বা তুরস্ক পাকিস্তানের যে সিন্ডিকেট, সেখানে ঢাকার পুরোপুরি নিমজ্জিত হওয়াকে ভারতীয় সেনাকর্তারা খুব ভালো চোখে দেখছেন এমনটা বোধ হয় না। সেই কারণেই
মুখে না বললেও, অফিসিয়ালি না বললেও ঢাকা বা ঢাকার পুরো কর্মকাণ্ডকে ভারতীয় সেনার তরফে খুব ক্লোজ মনিটরিং করা হচ্ছে বলে একাধিক সূত্র দাবি করছে। এবং আমাদের সেনাপ্রধান একটা সরাসরি হুঁশিয়ারি বা তার একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে কিভাবে গোটা কাজটা চালানো উচিত, এবং আমাদের তরফে সেনাকর্তারা ইতিমধ্যে ঢাকায় পৌঁছে সেই তথ্য ঢাকার সেনাকর্তাদের বুঝেও দিয়ে এসছেন। তারপর যদি কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করা হয় তাহলে তার পুরো দায় বর্তাবে ঢাকার উপরে। সেই কারণে খুব দ্রুত ঢাকাকে ক্লোজ মনিটরিংয়ে নিয়ে এসছেন ভারতীয় সেনাকর্তারা। ইতিমধ্যে আপনারা দেখবেন যে ঢাকার গলা কাঁপছে, কারণ ভারতে পা রেখেই ডোনাল্ড ট্রাম্পের দূত সার্জিও গোর বলেছেন যে নয়াদিল্লি বা ভারত হলো আমেরিকার সবথেকে কাছের স্ট্র্যাটেজিক পার্টনার একটি রাষ্ট্র। এবং তিনি এও দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প খুব আগ্রহী ভারতে পা রাখতে। ফলে আজকের ভারত, সেই ভারত ডিফেন্স এবং ডিপ্লোম্যাসি দুটি বিষয় শুদ্ধ হস্ত। আমেরিকা বুঝে গেছে, ঢাকা বুঝবে কিনা তা ঢাকার পদক্ষেপ বলবে। যদি না বোঝে সেক্ষেত্রে আমরা আমাদের ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে ঢাকাকে যথাযোগ্য উত্তর যথা সময় দেবো। আরও গুরুত্বপূর্ণ, রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।